সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই সময়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা আমার আন্তরিক শুভেচ্ছা নাও। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি অংশে দশম অধ্যায় বৃত্ত নিয়ে আমরা আলোচনা করব। আজকে দশম অধ্যায় জ্যামিতি অংশে দশম অধ্যায় বৃত্ত নিয়ে আমরা আলোচনা করব। আমি আশা করছি তোমরা উপকৃত হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার পাঠটা আমি শুরু করছি। বৃত্ত সংক্রান্ত যে কোনো উপাদ্য করতে গেলে বৃত্ত সম্বন্ধে তোমার প্রাথমিক ধারণা থাকতে হবে। বিশেষ করে বৃত্তের পরিধি কাকে বলে, তারপরে ব্যাসার্ধ কাকে বলে, জ্যা কাকে বলে, আর ব্যাস কাকে বলে। তোমার অষ্টম শ্রেণীতে যে বৃত্ত সম্বন্ধে যে সমস্যাগুলো আছে এতটুকু জানলে তুমি সমস্যাগুলো সমাধান করতে পারো। তো প্রথমে আসে বৃত্তের পরিধি কাকে। বৃত্তের পরিধি কাকে তোমরা বলে দেখতে পাচ্ছ। কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এবিসি একটি বৃত্ত, কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। বৃত্ত হচ্ছে একটি বদ্ধ বক্ররেখা। বৃত্ত একটি বদ্ধ বক্ররেখা। তাহলে পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলা হবে কি বৃত্তের দৈর্ঘ্য। আমি আবার বলছি, এটা বৃত্ত একটি বদ্ধ বক্ররেখা, আর পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলা হবে কি বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকেই বৃত্তের পরিধি বলা হয়। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকেই বৃত্তের পরিধি বলা হয়। আমি আরেকভাবে বলতে পারি, একটু খেয়াল করো। চিত্রে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এবিসি পথে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এবিসি পথে ঘুরে আবার এই বিন্দু আসতে যে দূরত্ব অতিক্রম হয় তাই হচ্ছে বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বৃত্তের পরিধি বলা হয়। তার চিত্রের সঙ্গে বলতে পারি এ বি সি এ হচ্ছে কি বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হয়। এবার আমরা ব্যাসার্ধ আসি। এখানে ব্যাসার্ধ কাকে বলে দেখো। এটা বৃত্তের কেন্দ্র থেকে পরিদিষ্ট যে কোনো বিন্দু, বৃত্তের কেন্দ্র থেকে পরিদিষ্ট যে কোনো বিন্দু সংযোজক রেখাংশই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে, খেয়াল করো সবাই, বৃত্তের কেন্দ্র থেকে পরিদিষ্ট যে কোনো বিন্দু হতে পারে। আমি এখানে কি বিন্দু নিলাম? বৃত্তের কেন্দ্র থেকে পরিদিষ্ট যে কোনো বিন্দু সংযোজক রেখাংশকে কি বৃত্তের কি ব্যাসার্ধ বলে। তাহলে চিত্রটা আমি বলতে পারি ও হচ্ছে কি বৃত্তের কি ব্যাসার্ধ। পরিদিষ্ট যে কোনো বিন্দু হতে পারে। এটা আমি এখানে একটি বিন্দু নিতে পারি, এটা আমি যদি কিউ নিয়ে এটা, তাহলে ও কিউ কি বৃত্তের ব্যাসার্ধ হবে। অর্থাৎ কেন্দ্র থেকে পরিদিষ্ট যে কোনো বিন্দুকে সংযোজক রেখাংশ তোমার কি বৃত্তের কি ব্যাসার্ধ হবে। তাহলে পরিধি আমরা বুঝলাম, ব্যাসার্ধ বুঝলাম। এবার বৃত্তের জ্যা কাকে বলে দেখো। এটা পরিদিষ্ট দুইটি ভিন্ন বিন্দু, খেয়াল করো, ই একটি বিন্দু এক একটি বিন্দু, পরিদিষ্ট যে কোনো দুইটি ভিন্ন বিন্দু, সি একটি বিন্দু ডি একটা বিন্দু, দুটি ভিন্ন বিন্দু। তাহলে পরিদিষ্ট যে কোনো দুইটি ভিন্ন বিন্দু সংযোজক রেখাংশকে বৃত্তের জ্যা বলা হয়। পরিদিষ্ট যে কোনো দুইটি ভিন্ন বিন্দু, পরিদিষ্ট যে কোনো দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির জ্যা বলা হবে। তাহলে ইএফটা একটি জ্যা হবে, আর সিডিও কি অপর একটি জ্যা। অর্থাৎ ইএফ এবং সিডি দুইটি কি ভিন্ন জ্যা। পরিদিষ্ট যে কোনো দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশ কি বৃত্তের জ্যা বলা হবে। তাহলে আমি দুইটা জ্যা উদাহরণ দিলাম এখানে, ইএফ এবং সিডি দুইটি কি ভিন্ন।
সর্বশেষ আমাদের ব্যাস আছে, দেখো এটা বৃত্তের ব্যাস কাকে বলবে? এটা বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্রগামী যে, দেখো এটা কেন্দ্রগামী এবি একটি যা আগের সংগ্রহ এটাকে যা বলা হবে এটা। তো যেহেতু কেন্দ্রগামী এই জন্য এটা ব্যাস হবে। তার মানে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়। আগে আমি জ্যাকে উদাহরণ দিচ্ছি, এটা সংজ্ঞা দিচ্ছি, এটা পরিবৃত্ত যে কোনো দুইটি ভিন্ন বিন্দু সংযোগ একাংশকে জ্যা বলা হয়। যেহেতু এই জ্যাটা বৃত্তের কেন্দ্রগামী এই জন্য এটাকে ব্যাস বলা হবে। অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি ব্যাস বলা হয়, এবং এটি হচ্ছে তোমার কি বৃত্তের কি বৃহত্তম জ্যা বলা হবে। মানে বৃত্তের ব্যাসটা তোমার কি বৃত্তের কি বৃহত্তম জ্যা। তাহলে এখানে ইএফটা একটি জ্যা, সিডি একটি কি জ্যা, এবং এবি একটি কি জ্যা বলা হবে। কিন্তু এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? এবি জ্যা। তার বড় যেটা কি কেন্দ্রগামী, এটা বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাস হচ্ছে তোমার কি বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাসটাই তোমার কি বৃহত্তম জ্যা। এটা তোমাদের এটা তোমার প্রমাণ আছে একটা, যে বৃত্তের ব্যাসটাই বৃহত্তম জ্যা, এটা একটা প্রমাণ আছে। এটা প্রমাণ আমরা আসবো এটা। তাহলে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়। বা এবার বলতে পারি এটা পরিবৃত্ত যে কোনো দুইটি বিন্দু কি সংযোজক রেখাংশ যা ওই বৃত্তের কেন্দ্রগামী। পরিবৃত্ত যে কোনো কি দুইটি বিন্দু কি সংযোজক রেখাংশ যা ওই বৃত্তের কেন্দ্রগামী, তাকে ওই বৃত্তের কি ব্যাস বলা হবে। তাহলে বৃত্তের ব্যাসটা তোমার কি বৃহত্তম যা, এটা একটা প্রমাণ আছে। এটা প্রমাণটা আসে কিন্তু এটা আমরা প্রমাণ আসবো এটা। তাহলে এটাও তুমি জেনে রাখবে, এটা যে বৃত্তের ব্যাসটা তোমার কি বৃহত্তম যা বলা হবে। এরপরে আর একটু খেয়াল করে, এখানে আমরা বলছি যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটি হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে তুমি দেখো এটা কেন্দ্র ও থেকে পরিধিস্থ বি বিন্দু দূরত্ব, এটাও ব্যাসার্ধ। আবার কেন্দ্র থেকে পরিধিস্থ এই বিন্দু, এটাও কিন্তু ব্যাসার্ধ। তাহলে এই অংশ ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ, আবার কি ওই ব্যাসার্ধ, আর এবিটি হচ্ছে কি পুরোটা ব্যাস। তাহলে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে। এটা সম্পর্কটা কি? অর্থাৎ খেয়াল করো সবাই, এবিকে আমি এভাবে লিখতে পারি ওএ প্লাস ওবি। যেহেতু ওএ আর ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য ওএ কে যদি আমি ওবি লিখি, ওএ আর ওবি সমান, তাহলে কি হবে? এটা 2 ইন্টু ওবি। তার মানে এবি হচ্ছে ব্যাস আর ওবি হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে তোমার কি, বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, যেটা আমি এখানে উল্লেখ করছি, এখানে যে ব্যাসটা হচ্ছে তোমার কি ব্যাসার্ধের দ্বিগুণ। এবি ইকুয়াল টু 2 ইন্টু ওবি। আবার আমি উল্টো বলতে পারি, এটা খেয়াল করো সবাই, উল্টো আমি বলতে পারি যে ব্যাসার্ধ হচ্ছে তোমার কি ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক বা কি হাফ। এগুলো তোমাদের এমসিকিউ আসে কিন্তু এটা, যে ব্যাস ব্যাসার্ধের কত গুণ, তাহলে উত্তর কি বলতে হবে? দ্বিগুণ। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। আবার ব্যাসার্ধের ব্যাসের কত গুণ? অর্ধেক বলতে পারো, আমাকে হাফ গুণ বলতে পারো। যে সম্পর্কটা কিন্তু আসে এটা এমসিকিউ হবে, যে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ, তাহলে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। আর ওটা ভাবে বললে ব্যাসার্ধ হচ্ছে তোমার কি ব্যাসের অর্ধেক বা হাফ গুণ। তাহলে তোমাদের বৃত্ত সংক্রান্ত জ্যামিতিগুলা সমাধান করতে গেলে এই বৃত্তের যে প্রাথমিক ধারণা এগুলো জানলেই হবে মোটামুটি। আর কিছু আছে সেটা তোমার 8-এ 9-এ গেলে পাবে তোমরা। এটা 8-এ যে সমস্যাগুলো আছে তুমি এর মধ্যে তোমার সমাধান কি করা যাবে। তাহলে আমরা যেহেতু আমরা প্রাথমিক ধারণা যে এখন বৃত্ত সংক্রান্ত যে কোনো কি উপায় আমরা ইনশাল্লাহ করতে পারবো। এটা আমরা এখন তাহলে আলোচনা করি। তাহলে এখানে তোমাদের আলোচনা আমার সমস্যা থাকা কথা না,
আমি তার কথা একটু রিভিউ করতে চাই, দেখো এটা যে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বৃত্তের বিপরীত দিতে হবে। তাহলে এ বি সি এ পুরোটা কি বৃত্তের দৈর্ঘ্য, আর ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধিত বিন্দু, কেন্দ্র থেকে পরিধিস্থ যে কোনো বিন্দু সংযুক্ত রেখাংশ কি বৃত্তের কি ব্যাসার্ধ, সেটা অপি ব্যাসার্ধ অপি ব্যাসার্ধ, আর পরিধিস্থ যে কোনো দুটি ভিন্ন বিন্দু সংযুক্ত রেখাংশকে কি বৃত্তের কি যা বলা হয় এটা। আর বৃত্তের কেন্দ্রগামী যাকে কি ব্যাস বলা হয়, অর্থাৎ পরিধিস্থ যে কোনো দুইটি বিন্দু সংযুক্ত রেখাংশ যা ওই বৃত্তের কেন্দ্রগামী তাকে ওই বৃত্তের কি ব্যাস বলা হয়। আর ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আমি একটু বললাম যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের কি অর্ধেক। আর এখানে আরেকটা পদ আছে, এটা সম্পর্ক আছে, এটা এই বৃত্তের ব্যাস হচ্ছে তোমার কি বৃত্তম যায়। তাহলে এখানে দেখো তিনটা যা বলা যায়, বিএফ একটি যায়, সিবি একটি যায় এবং এবি একটি যা বলা হবে এটা। এখন এই এবি চাইটা হচ্ছে তোমার কি বৃত্তের কি বৃত্তম যায়, যেহেতু তোমার বৃত্তের ব্যাসটা তোমার কি বৃত্তম যায়। তো এখন আমরা বৃত্তের সম্বন্ধে যে কোনো কি সমস্যা সমাধান করতে পারি। তারপর এখন তোমাদের মেইন বুকে পৃষ্ঠা নং 150 পৃষ্ঠা দেখো এটা, উপপাদ্য 1 নম্বর দেখো এটা। আমরা একটা একটু প্রমাণ করবো এটা যে বৃত্তের কেন্দ্র ও ব্যাসপিণ্ড কোন যায়। সবাই খেয়াল করো, বৃত্তের কেন্দ্র ও ব্যাসপিণ্ড কোন যায়। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর ব্যাসপিণ্ড কোন যায় হচ্ছে তোমার এই। ব্যাসপিণ্ড মানে ব্যাস নয় এমন একটি যায়, ব্যাস ভিন্ন কোন যায় মানে ব্যাস নয় এমন একটি জায়গা হচ্ছে তোমার এই। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ব্যাস ভিন্ন কোন জায়গা হচ্ছে এই। ব্যাস ভিন্ন কোন জায়গা মানে ব্যাস নয় এমন একটি জায়গা হচ্ছে তোমার এই। এর মধ্যবিন্দু মানে জায়ের মধ্যবিন্দু, আমরা জায়ের মধ্যবিন্দু ধরলাম, এম, মধ্যবিন্দু এম, যার মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। তাহলে কেন্দ্র ও যার মধ্যবিন্দু সংযোজক রেখাংশ কাকে নিয়ে করছে? ওএম। ওএম হচ্ছে কেন্দ্র ও যার মধ্যবিন্দু সংযোজক রেখাংশ হচ্ছে তোমার ওএম। সংযোজক রেখাংশ হচ্ছে ওএম, ওই জায়ের উপর লম্ব, মানে ওএমটা এবি জায়ের উপর লম্ব, এবি জায়ের পরে লম্ব দেখে দেওয়া। প্রশ্ন সবাই বুঝেছেন বলো? আবার দেখো এটা প্রশ্ন আবার বুঝে নিচ্ছি আমি এটা। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর ব্যাসপিণ্ড কোন যায় হচ্ছে এবি। তো ব্যাসপিণ্ড কোন যায় মধ্যবিন্দু হচ্ছে এম। তো কেন্দ্র ও যায় মধ্যবিন্দু সংযোজক রেখাংশ হচ্ছে তোমার ওএম। তো আমাদেরকে দেখাতে হবে ওএমটা কি ওই জায়ের উপর, মানে এবি জায়ের উপর লম্ব। তাহলে এই প্রশ্নে কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে? প্রশ্নে দেওয়া আছে তোমার যে এমটা এবি জায়ের মধ্যবিন্দু, প্রশ্ন বলা আছে মধ্যবিন্দু, মানে এম এবি জায়ের মধ্যবিন্দু, এটা বলা আছে এটা। তো এম যদি এবি জায়ের মধ্যবিন্দু হয় এটা, তাহলে এ থেকে এম এর দূরত্ব আর বি থেকে এম এর দূরত্ব কি হবে? সমান হবে এটা। এই জন্য আমরা এটা লিখতে পারি এটা যে এ এম ইকুয়াল টু বি এম। এটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে বলা আছে এটা জায়ের মধ্যবিন্দু। এম যদি এবি জায়ের মধ্যবিন্দু হয় তাহলে এ থেকে এম এর দূরত্ব আর বি থেকে এম এর দূরত্ব কি হবে? সমান হবে, এটা প্রশ্নে দেওয়া আছে। আর আমরা কি দেখাবো? সংযোজক রেখাংশ মানে ওএমটা ওই জায়ের উপর লম্ব, মানে এবি জায়ের উপর কি লম্ব হবে? এটা ওএমটা এবির উপর লম্ব হবে, অর্থাৎ ওএম লম্ব এবি কে লম্ব। তাহলে প্রশ্নে দেওয়া আছে এমটা এবি জায়ের মধ্যবিন্দু, সেই হিসেবে এম আর বি এম সমান হবে। আর আমরা প্রমাণ করবো যে সংযোজক রেখাংশটা ওএমটা ওই জায়ের উপর লম্ব, তার মানে ওএম কি এবি জায়ের উপর কি লম্ব দেখব। দেওয়া আছে এম ইকুয়াল টু বি এম, প্রমাণ করবো ওএম কি লম্ব এবি বা এবি লম্ব ওএম। একটি রেখা ওপর একটি রেখা কখন লম্ব হবে? সবাই খেয়াল করে এটা। অর্থাৎ ওএমটা এবির উপর তখনই লম্ব হবে
যদি এদের মধ্যবর্তী কোণ সমকোণ হয় 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি হলে আমরা বলতে পারবো এটা যে ওএমটা এবি জায়ের উপর লম্ব, ওএমটা এবি জায়ের উপরে লম্ব, অর্থাৎ একটি রেখা অপর একটি রেখার উপর তখনই লম্ব হবে এটা যদি এদের কি মধ্যবর্তী কোণ কি সমকোণ হয়। মধ্যবর্তী কোণ সমকোণ মানে কি 90 ডিগ্রি। তাহলে আমরা যদি ফর্মুলার মাধ্যমে দেখাতে পারি, আমরা ফর্মুলার মাধ্যমে যদি দেখাতে পারি এটা যে এই অ্যাঙ্গেলটা যদি আমরা 90 ডিগ্রি দেখাতে পারি এটা তখনই প্রমাণিত হবে এটা যে ওএম লম্ব এ, অর্থাৎ একটি রেখা অপর একটি রেখা তখনই লম্ব হবে এটা যদি এদের কি মধ্যবর্তী কোণ কি সমকোণ। তাহলে আমরা ফর্মুলার মাধ্যমে দেখাবো এটা এই কোণটা এই কোণ তো 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রি হলে তখনই কি বলতে পারবো যে ওএম কি লম্ব কে। আমরা প্রমাণে আসি তাহলে সবাই খেয়াল করে এটা। আমরা অঙ্কনে ও কমা এ যোগ করো আর ও কমা বি যোগ করো, তাহলে যোগ করার পর দুইটা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে একটা হচ্ছে তোমার ত্রিভুজ ও এন ও ত্রিভুজ ও বিএন। তাহলে এই দুইটা ত্রিভুজ আমরা পেলাম। আর এই দুইটা ত্রিভুজ আমরা তুলনা করি এটা মানে কি কি মিল আছে। আমরা আগে বলছি এটা যে এ বাহু আর এ বাহু সমান এই দুইটা ত্রিভুজের, কেন যেটা প্রশ্নে বলা আছে এটা এ এন ইকুয়াল টু বি এন, অর্থাৎ এ এন ইকুয়াল টু বি এন, যেহেতু প্রশ্নে বলা আছে এটা যে এমটা হচ্ছে এবি জায়ের মধ্যবিন্দু, এবি জায়ের মধ্যবিন্দু প্রশ্নে বলা আছে মধ্যবিন্দু। আর কি সমান ও ইকুয়াল টু ও, কেন সমান কে বলতে পারো বলো দেখি একটু। ও ইকুয়াল টু ও বি কেন সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে যে এই দুইটা ত্রিভুজের এই দুই বাহু কি সমান। তখন দেখো এটা ও এন বাহুটা এই ত্রিভুজের বাহু এই ত্রিভুজের বাহু, অর্থাৎ উভয় ত্রিভুজের সাধারণ বাহু। এই জন্য আমরা দেখতে পারি এটা ও এন ইকুয়াল টু ও এন, সাধারণ বাহু বলে সমান, সাধারণ বাহু বলে সমান। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ তুলনা করে আমরা কি পেলাম, একটি ত্রিভুজের খেয়াল করো একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহু সমান পাইলাম। একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের অনুরূপ তিন বাহু সমান হলে তাহলে আমরা বলতে পারি এটা ওই দুইটা ত্রিভুজ কি সর্বসম হবে। ত্রিভুজ ও এন সর্বসম ত্রিভুজ ও বি সর্বসম আমরা বলতে পারি যে দুইটা ত্রিভুজকে সর্বসম, একটা ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহু আমরা সমান রেখেছি এটা। আর এই শর্তের ভিত্তিতে আমরা বলতে পারি এটা যে দুইটা ত্রিভুজ কি সর্বসম। আর যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং কি কোণগুলো কি হয় সমান হয়। সর্বসম মানে ওই ত্রিভুজের কি ওই দুইটা ত্রিভুজের সব বাহু সব কোণ কি সমান হবে, অর্থাৎ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং কোণগুলো কি পরস্পর কি সমান হবে। তো যেটা আমরা আগে সমান দেখাতে পারিনি সেটা এখন কি সর্বসম হওয়ার কারণে কি সমান হবে না। তাহলে এখন আমরা বলতে পারি এটা যে এই কোণটা এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ কি হবে সমান হবে, যেটা আমরা সর্বসম প্রমাণ করছি এটা। আর সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো কি হবে সমান হবে এটা। তাহলে আমরা এই দুইটাকে আমরা সমান দেখাতে পারি যে ও এন এ কোণ সমান সমান ও এন
বৃত্ত। উপরে লিখে একটু দুইটা কোনটি সমান হবে এটা। এখন দেখো এটা সর্বসময়ের কারণে এই দুইটার কোনো কি হবে সমান হবে। খেয়াল করে দেখো এটা এই দুইটা কোণকে রৈখিক যুগল কোণ বলা হবে, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ। এই দুইটা কোণকে রৈখিক যুগল কোণ বলা হবে। রৈখিক যুগল কোণ কাকে বলবো আমরা? কেন এই দুইটা কোণকে রৈখিক যুগল কোণ বলা হবে? এখানে দেখো এখানে একটা আমরা সূত্র আছে, দুইটি সরলরেখা, একটা হচ্ছে ওয়াম একটি সরলরেখা, একটা হচ্ছে তোমার কেবি একটি সরলরেখা। এটা তো দুইটি সরলরেখা একে অপরকে সেট করলে, দেখো অ্যাম্বিলিও সেট করছে, এটা সেট করলে সরলরেখার একই পাশে সরলরেখা একই পাশে দুইটি সরলরেখা এক অপরকে সেট করলে ওয়াম একটি সরলরেখা, এবি একটি সরলরেখা, দুইটি সরলরেখা এক অপরকে অ্যাঙ্গেল থেকে সেট করছে। তো সেট করলে সরলরেখা একই পাশে উৎপন্ন সন্নিহিত কোণ যুগল, একই পাশে উৎপন্ন সন্নিহিত কোণ যুগলকে বলা হবে কি? রৈখিক যুগল। দুইটি সরলরেখা এক অপরকে কি সেট করলে সরলরেখার একই পাশে উৎপন্ন সন্নিহিত কোণ যুগলকে, অর্থাৎ এই দুইটা সন্নিহিত কোণ যুগলকে কি বলা হবে? রৈখিক যুগল কোণ বলা হবে। আর এই রৈখিক যুগল কোণের সমষ্টি কিন্তু বিষম কোণ বাকি 180 ডিগ্রি। তাহলে যেহেতু এই দুইটা কোণ রৈখিক যুগল কোণ আর রৈখিক যুগল কোণের সমষ্টি হচ্ছে তোমার বিষম কোণ 180 ডিগ্রি, তাহলে আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি এটা যে ও এম এ প্লাস ও এম বি ইকুয়াল টু দুই সমকোণ অথবা 180 ডিগ্রি লিখতে পারি। দুই সমকোণ বাকি 180 ডিগ্রি লিখতে পারি। আর আবার দেখো এটা যেহেতু এই দুইটি কোণের পরিমাপ সমান, যেহেতু কোণদ্বয়ের পরিমাপ সমান, এটা আমরা প্রমাণ করছি আগের লাইনে। কোণদ্বয়ের পরিমাপ সমান, যেহেতু কোণদ্বয়ের কি পরিমাপও কি সমান, কোণদ্বয়ের রৈখিক যুগল কোণ আবার কোণদ্বয়ের কি পরিমাপও কি সমান। কোণদ্বয়ের রৈখিক যুগল কোণ হওয়ার কারণে আমরা জানি রৈখিক যুগল কোণের সমষ্টি বিষম 180 ডিগ্রি। আবার যেহেতু এই দুইটা কোণ কি পরিমাপ সমান, তাহলে প্রতিটি কোণ কত হবে? ও এম এ সমান সমান ও এম বি ইকুয়াল টু যেহেতু এদের পরিমাপ সমান, তাহলে দুই দ্বারা ভাগ করলে আসবে এক সমকোণ বা 90 ডিগ্রি। খেয়াল করো আমরা সর্বসম মাধ্যমে প্রমাণ করছি এটা যে এই দুইটা কোণ কি সমান। আবার যেহেতু তোমার এই কোণদ্বয় কি রৈখিক যুগল কোণ, তো রৈখিক যুগল কোণের সমষ্টি বিষম কোণ 180 ডিগ্রি। আবার যেহেতু তোমার এই দুইটি কোণ কি পরিমাপ সমান এটা, তাহলে প্রতিটি কোণের মান
বিষমকোণকে 2 দ্বারা ভাগ করলে বা 180 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে 100 কোণ বাকি 90 ডিগ্রি। অর্থাৎ প্রতিটি কোণের মান কত হবে? 100 কোণ বাকি 90 ডিগ্রি। আমি আগে বলছি এটা আমরা কি দেখাবো, এটা প্রমাণে কি দেখাবো আমরা? ওয়ান লম্ব এবি দেখাবো আমরা। ওয়ান লম্ব এবি, ওয়ান তখন এবি এর লম্ব হবে। আমি আগে বলছি এটা দুইটির মধ্যবর্তী কোণ কি সমকোণ হয় এটা। আমি প্রমাণের মাধ্যমে এটা দেখাচ্ছি এটা যে এই কোণ এবং এই কোণ দুইটি কোণে আমরা 90 ডিগ্রি দেখাচ্ছি। এটা 90 ডিগ্রি দেখাচ্ছি, এটা 90 ডিগ্রি দেখাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এটা যে ওয়ান এবি কি লম্ব। অতএব ওয়ান লম্ব এবি, এটাই প্রমাণিত। তাহলে এটা আমরা বলতে পারি এটা আমরা সমকোণ দেখাইছি এটা, তাহলে আমরা বলতে পারি অতএব ওয়ান লম্ব এবি, এটাই প্রমাণিত। এরপর আমরা এরপরে উপস্থিত যাই আমরা এরপর একই পেজ দেখো, এটা খ্রিস্টান নম্বর 150 পেজে একই পেজে আরেকটা দেখো কাজ আছে। দেখো কাজ তোমাদের যদি প্রমাণ করা নাই আমরা এটাকে প্রমাণ করবো এটা। তো এই কাজটা ঠিক উপপাদ্যের একদিন আমরা একটু আগে করলাম এটা, তার উল্টো প্রমাণ থেকে কাজ দেখো এটা প্রমাণ করেছেন বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যায়কে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোন জ্যায় মানে এবি এর উপর অঙ্কিত লম্ব, তাহলে একটা লম্ব কি বলবো আগে? কেন্দ্র থেকে এবি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব হচ্ছে তোমার ওএম ধরলাম লম্ব। তাহলে লম্ব দেওয়া আছে, কি করতে হবে? লম্বটা ওই জ্যায়কে মানে ওএমটা এবি জ্যায়কে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই প্রশ্নে দেওয়া আছে ওএমটা এবি এর উপর লম্ব, আর কি প্রমাণ করব? এম বিন্দু এবি জ্যায়কে সমদ্বিখণ্ডিত করে। তো এম বিন্দু যদি এবি জ্যায়কে সমদ্বিখণ্ডিত করে তাহলে এ থেকে এম এর দূরত্ব আর বি থেকে এম এর দূরত্ব কি হবে? সমান। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে এম ইকুয়াল টু বিএম। ঠিক আগের উপপাদ্যের উল্টোটা। আগের উপপাদ্যে এটা দেওয়া ছিল, লম্ব প্রমাণ করছি আমরা। এখন লম্ব দেওয়া আছে, এটা আমরা প্রমাণ করব। আবার দেখো এটা বৃত্তের কেন্দ্র মানে ও থেকে ব্যাসভিন্ন কোনো জায়গায় তোমার এবি, হ্যাঁ, এর উপর অঙ্কিত লম্ব। তাহলে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জায়গায় অঙ্কিত লম্ব হচ্ছে ওএম। অঙ্কিত লম্ব ওএম ওই জায়গায় মানে ওএমটা ওই জায়গায় মানে এবি জায়গাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে, মানে সমান দ্বিভাগে ভাগ করবে। তখন এমটা কি হয়ে যাবে? এবি জায়গাকে মধ্যবিন্দু হবে। এম যদি এবি জায়গায় মধ্যবিন্দু হয় তাহলে এ থেকে এম এর দূরত্ব মানে এম আর বি থেকে এম এর দূরত্ব মানে বিএম, তখন কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। অর্থাৎ এই প্রশ্নে দেওয়া আছে ওএম লম্ব এবি, আর আমাদের প্রমাণ করতে হবে যে এম বিন্দু কি এবি জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। এবার অর্থ হচ্ছে তোমার এ থেকে এম এর দূরত্ব আর বি থেকে এম এর দূরত্ব কি সমান হবে। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করবে। আর যেহেতু লম্ব দেওয়া আছে, এটা আমি আগে বলছি এটা একটি রেখা অপর একটি রেখা তখনই লম্ব হবে এটা যদি এদের মধ্যবর্তী কোণ সমকোণ হয়। সমকোণ না হলে কিন্তু লম্ব হবে না। তাহলে যেহেতু লম্ব দেওয়া আছে আমরা বলতে পারি এটা যে এটা মধ্যবর্তী সমকোণ, এটাও সমকোণ হবে। এটা সমকোণ হবে, এটা লম্ব দেওয়া আছে। তাহলে আমরা একটা প্রমাণ করি এটা। তাহলে ও থেকে ও কমা এ যোগ করলাম আর ও কমা বি যোগ করলাম। যেহেতু প্রশ্নে বলা আছে এটা ওএম লম্ব এবি, প্রশ্নে বলা আছে আমি আগে বলছি এটা কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। যেহেতু ওএম লম্ব এবি, আমি আগে বলছি এটা তোমার একটি রেখা অপর একটি রেখা তখন লম্ব হবে যদি এদের মধ্যবর্তী কোণ কি সমকোণ হয় না। আমরা বলতে পারি এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ। লম্বের কারণে এই কোণটা সমকোণ হবে, এই কোণটা সমকোণ হবে। তাহলে ও এম এই কোণ সমান সমান
ও এন বি সমান সমান সমকোণ। এই দুইটা কোণে কি লম্ব হওয়ার কারণে কি সমকোণ বলতে পারি আমরা। তাহলে যেহেতু এই কোণটা সমকোণ, তাই এটা সমকোণী ত্রিভুজ, এটাও কি সমকোণী ত্রিভুজ, দুইটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজ তুলনা করি। এটা যে ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম সমকোণী ত্রিভুজদ্বয়ে কি কি মিল আছে, মিলগুলো আমরা খুঁজে বের করি। ও এ ইকুয়াল টু, আচ্ছা এটা দেখো, এটা কাট করো, যে দুটো সমকোণী ত্রিভুজ আর সমকোণে বিরুদ্ধাঙ্গ বলা অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণে বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে ওইটা হচ্ছে তোমার অতিভুজ। ও ইকুয়াল টু, আবার এখানেও তুমি দেখো, এটা সমকোণী ত্রিভুজের সমকোণে বিপরীত বাহু বলা অতিভুজ, অর্থাৎ অতিভুজ ওবি। এই বাহুটা অতিভুজ বলা হবে, এটা অতিভুজ বলা হবে, কিন্তু কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য সমান। কিন্তু ওইটাকে অতিভুজ বলা হবে কেন? সমকোণে বিরুদ্ধ বাহুকে অতিভুজ বলা হয়, এটাও সমকোণে বিরুদ্ধ বাহুকে অতিভুজ বলা হবে। এটা অতিভুজ ও ইকুয়াল টু অতিভুজ কি ওকে, আর কি সমান? ওএমটা সমান, ওএমটা ত্রিভুজের কি সাধারণ বাহু। ওএম ইকুয়াল টু ওএম সাধারণ বাহু বলে সমান। তাহলে আমরা এই দুইটা সমকোণী ত্রিভুজ তুলনা করি। আমরা অতিভুজ আর কি বাহু সমান করলাম, সমান পেলাম। আর তোমাদের এটা হয়তো জানা আছে, তোমাদের সেখানে ছিল যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার অতিভুজ আর বাহু সর্বসম দেখা যায়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর বাহু যখন সর্বসম দেখা যায়, তাহলে ওই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। অর্থাৎ ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর বাহু কি সর্বসমতা দেখাতে পারি, তাহলে আমরা ওই দুইটা সমকোণী ত্রিভুজকে আমরা কি সর্বসম করতে পারি। আর সর্বসম মানে কি? ওই দুইটা ত্রিভুজের কি সব বাহু কি সব কোণ কি সমান। অর্থাৎ সর্বসমের ক্ষেত্রে অনুর বাহু এবং কি অনুর কি কোণগুলো কি হবে সমান হবে। এটা তাহলে আমরা এখন বলতে পারি এই ত্রিভুজের এ বাহুটা মানে এ এম বাহুটা আর এই ত্রিভুজের বি এম বাহুটা কি হবে সমান হবে। অর্থাৎ এ এম ইকুয়াল টু বি এম। এটা আমাদের প্রমাণ ছিল। এটা দেখে এটা আগে বলছি, এটা কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। এটা আমরা প্রমাণ করে নিয়ে আসছি। এটা এ এম ইকুয়াল টু বি এম আমাদের প্রমাণ হয়ে গেল। আমাদের এটা মুসলিম বোর্ডে এটা পরীক্ষা আসে কিন্তু এটা। তাহলে লম্ব দেওয়া আছে কিন্তু এই জায়গায় সমাধান করে এটা প্রমাণ করতে হবে। এটা অর্থাৎ এ ইকুয়াল টু বি এম। আমরা যেহেতু লম্ব, তাহলে আমরা এই দুইটা কোণকে আমরা কি সমকোণ বলতে পারি। তাহলে সমকোণ হওয়ার কারণে দুইটা কি সমকোণী ত্রিভুজ। তো এই দুইটা সমকোণ তুলনা করতে গিয়ে আমরা অতিভুজ এই দুই বাহুকে অতিভুজ সমান পেলাম। এটা আর সমকোণী দুই বাহু বলা অতিভুজ, সমকোণী দুই বাহু বলা অতিভুজ। অতিভুজ ও ইকুয়াল টু অতিভুজ ওবি। আর সাধারণ বাহু বলে ও এম কি সমান হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর বাহুকে সর্বসমতা দেখাতে পারলেই আমরা ওই দুইটা ত্রিভুজকে কি সর্বসম করতে পারি। আর সর্বসম কারণে অনুর বাহু আর কি অনুর কোণগুলো কি সমান হবে। এটা এই জন্য এই ত্রিভুজে এই বাহু আর এই ত্রিভুজ কি এই বাহু কি সমান, তাহলে আমরা কি সমানটা আমাদের পেয়ে যাবো। তাহলে আমরা আজকে বৃত্তের সাধারণ বিষয়গুলো আলোচনা করে আমরা বৃত্তের দুইটি উপাদ্য আমরা প্রমাণ করে নিলাম। আমি চেষ্টা করেছি, আমি যতটুকু আমি জানি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি।
তোমাদের এরপর যদি তোমাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে, প্রশ্ন জেগে থাকে, না বুঝে থাকে, তোমরা নোট করে রাখো। স্কুল খুললে এই প্রশ্নগুলোর উত্তর আমার থেকে দিয়ে দিবি। তো আজকে পাঠ আমি এখানে শেষ করছি। এটা তোমাদের সুস্থতা কামনা করছি। আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।